ওয়েলকাম অনার। অনার কোম্পানি অবশেষে আবার প্রত্যাবর্তন করলো এবং কতটা ভালোভাবে প্রত্যাবর্তন করলো আজকে সেটাই বলবো। ঠিক আছে, সায় দিতে হবে না। এমনিতে অনার প্রথম ফোনটা যে লঞ্চ করেছে একেবারে 37,000 রুপির ফোন বা বাংলাদেশে 57,000 টাকার ফোন, মানে 1 লাফে কাছের মগডালে ওঠার চেষ্টা আর কি। যদিও এখন ডিসকাউন্ট দিয়ে এই ফোনটা এখন 32,000 রুপিতে অ্যাভেলেবেল আছে মার্কেটে, বেস ভেরিয়েন্ট 8GB 256GB। তবে হ্যাঁ, 12GB 512GBর যে ভেরিয়েন্টটা সেই ভেরিয়েন্টের দাম কিন্তু 35,000 রুপি বা 57,000 টাকা। এত দামের ফোন দামটাকে জাস্টিফাই করছে? এমনিতে অফিসিয়াল ফোন লঞ্চ হওয়ার সাথে সাথে সবাই এই ফোনটাকে ভালো ভালো বলতে শুরু করে দিয়েছে। এই ফোনের খারাপ খুব একটা চোখে পড়ছে না। চিন্তা করবেন না, আমরা তো আছি। আমরা তো বলি যে কোনো ফোন পারফেক্ট ফোন হয় না, ভালো মন্দ মিশিয়ে হবে একটা ফোন, এটাই তো স্বাভাবিক। তো এই ফোনে সত্যি অসাধারণ ভালো কিছু জিনিস রয়েছে, তেমনি বেশ খারাপ কিছু জিনিসপত্রও রয়েছে। আজকের ভিডিওতে সেটা নিয়েই তো খেলা হবে। আসুন তাহলে আর দেরি করে লাভ কি, আমরা অনারের সাথে একসাথে হাত ধরাধরি করে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। একটা ব্যাপার শুরুতেই ক্লিয়ার করে দিই যে এই ফোনের দুটো জিনিস নিয়ে কোনো কথাই হবে না। দুটো জিনিস অসাধারণ দিয়েছে অনার। সেই দুটো জিনিস কি? প্রথম, ডিসপ্লে, মানে বেস্ট ডিসপ্লে। এই প্রাইস সেগমেন্টে আমি বলবো এর থেকে ভালো ডিসপ্লে হতে পারতো না। 1.5K রেজলিউশনের এই ডিসপ্লেটা, 120 হার্টজ রিফ্রেশ রেট আছে, অবভিয়াসলি অ্যামোলেড ডিসপ্লে, এবং তার থেকেও বড় কথা আমাদের সবার প্রিয় সবার পছন্দের কার্ভ ডিসপ্লে। কিন্তু এটা ছোট গল্প নয়, এটা বড় উপন্যাস, কারণ এখানে 1600 নিটসের পিক ব্রাইটনেস আছে, DCI-P3 কালার গ্যামেট রয়েছে, 445 PPI রয়েছে, আর হ্যাঁ অবভিয়াসলি HDR10+ তো রয়েছে। 6.7 ইঞ্চির এই ডিসপ্লেটা কিন্তু চারিদিকেই কার্ভ, আর আউটডোরের জন্য এখানে স্পেশালি লোকাল ডাইনামিক কন্ট্রাস্ট দেওয়া হয়েছে। মানে কন্ট্রাস্ট যে জায়গাটায় বিশেষত দরকার সেই জায়গাটাতে কন্ট্রাস্টটাকে চেঞ্জ করে বাড়িয়ে কমিয়ে ঠিক করে দেবে, যার ফলে দেখতে আরো ভালো লাগবে, বাইরেও অসুবিধা হবে না। আর এইসব কারণেই তো এটা ডিএক্সএমআর্কের গোল্ড সার্টিফিকেট পেয়েছে। তবে তার থেকেও বড় সার্টিফিকেট আজকে টেকসাই এই চ্যানেল থেকে সার্টিফিকেট পেয়ে গেল, এর থেকে বড় আর সার্টিফিকেট কি হতে পারে? না, আমরা খুদ ধরা পাবলিক, আমরা এটা অবশ্যই বলবো যে এই ফোনে এত ভালো ডিসপ্লে দিয়েছে অনার কি এখানে একটা গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দিতে পারতো না? কার্ভ ডিসপ্লে ভেঙে গেলে কোথায় ব্যথা লাগে জানেন তো? হ্যাঁ, বুকেই ব্যথা লাগে। তো অবভিয়াসলি গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া উচিত ছিল। দ্বিতীয় সেরা জিনিসটায় যাওয়ার আগে বলি, প্রায় সেরা যে জিনিসটা হতে পারতো, একটুর জন্য হলো না, সেটা হচ্ছে এই ফোনের ইনহ্যান্ড ফিলিং। ফোনটা একদম হালকা একটা ফোন, কার্ভ ডিসপ্লে, ব্যাক সাইডেও কার্ভ আছে, হাতে ধরতে খুব সুবিধা লাগছে, এবং ব্যাক সাইডে যে ডিজাইনটা দিয়েছে, যে গ্রেডিয়েন্ট ফিনিশটা দিয়েছে, আলো খেলা করছে, দুটো বড় বড় ক্যামেরা বাম্প আছে, তো সব মিলিয়ে না লুকটাও খুবই সুন্দর, প্রিমিয়াম লাগছে দেখতে। আর এই কালারটা পুরোপুরি ম্যাট ফিনিশের উপর বলে কোনো ফিঙ্গারপ্রিন্ট আসছে না। আর এই ফোনের দ্বিতীয় সেরা জিনিসটার ব্যাপারে বলার আগে আরো দু একটা কথা বলে নিই। অনার না এই ফোনটাতে স্পেসিফিকেশনস মানে ছুঁড়ে দিয়েছে, যেখানে যা পেরেছে ঠুসে দিয়েছে। যেমন ধরুন স্টোরেজ UFS 3.1, এবং তার সাথে সাথে একেবারে 256GB স্টোরেজ, 512GB স্টোরেজ। অবশ্যই এগুলো ভালোর দিকেই। হ্যাঁ, খারাপের দিকে অনেক কিছু আছে, সেটা ক্রমশ বলছি, একটু দাঁড়ান। যদি খুব তাড়াহুড়ো থাকে একটু লাইক করে সাবস্ক্রাইব করে এইসব করে একটু সময় কাটান না। কিন্তু তার সাথে সাথে আছে 5000 mAh ব্যাটারি। অবভিয়াসলি এখন এরকম পাতলা একটা ফোনে 5000 mAh ব্যাটারি দেওয়া এর থেকে বেশি কি চাই? তারপর এই ফোনের সফটওয়্যার মানে UI যেটা দিয়েছে Android 13 এর উপর আছে। তো Android 13 এর উপর MagicOS 7.1 দিয়েছে। তো সেখানে নতুন আপডেটও এসছে, আপডেটও দিচ্ছে ঠিকঠাক, এবং এই ম্যাজিক UI জিনিসটা বেশ ক্লিন এবং বাগ ফ্রি। আমার এটা দেখেও বেশ ভালো লাগলো যে UI এর মধ্যে বাগ সেরকম কিছু নেই, পরিষ্কার একটা UI, হ্যাঁ ইউজ করে মজা আসে। এছাড়া এই ফোনে নেটওয়ার্কে কোনো সমস্যা পাইনি। OTG দিয়ে আমরা যখন পেন ড্রাইভ কানেক্ট করেছি 1 টেরাবাইট অব্দি কানেক্টেড হচ্ছে, ভালো। এগুলো সবকিছু পজিটিভ দিক। সব থেকে বড় পজিটিভ দিক কি জানেন? এই ফোনের ক্যামেরা। হ্যাঁ, 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 200 মেগাপিক্সেলেরই মনে হচ্ছে, বিশেষ করে দিনের আলো যখন থাকছে তখন সত্যি ছবি অসাধারণ হচ্ছে। কালার খুব ভালো, ডিটেলস খুব ভালো, ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো। এমনকি আমি দেখে অবাক হয়ে গেলাম যে এই ফোনের ক্যামেরা দিয়ে আমরা যখন ভিডিও তুলছি, সর্বোচ্চ ব্যাক ক্যামেরা দিয়ে 4K 30fps এ তোলা যায়। তো ভিডিও যখন তুলছি তখন সেই ভিডিও কিন্তু জিটার ফ্রি হচ্ছে। এমনকি এখানে একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে, সেই লেন্সটা দিয়ে আবার ম্যাক্রো ছবিও তোলা যাচ্ছে। তো সেগুলোও তো পজিটিভ জিনিস। আর 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আজকাল অনেক কোম্পানি দেয় না, 8 মেগাপিক্সেল দিয়ে কাজ চালিয়ে দেয়। স্যামসাংই আছে একমাত্র, এবং তারপর দেখলাম অনার, তারা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড দিয়েছে এই দামে। তার ছবিও একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যেরকম তুলতে পারে সেরকমই। আমরা যখন এই ফোনের ক্যামেরা দিয়ে পোর্ট্রেট মোডে ছবি তুলেছি, সেখানেও দেখেছি যে এজ ডিটেকশন বেশ অবাক করে দেওয়ার মতো ভালো। তো ব্যাক ক্যামেরা খুবই ভালো যতক্ষণ আলো আছে। যখনই আমরা লো লাইটে ফটো তুলতে যাচ্ছি তখন কিন্তু ছবি আর এতটা ভালো থাকছে না। তার একটা কারণ অবভিয়াসলি এটা হতেই পারে যে এখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন নেই। এই দামের একটা ফোনে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দেবে না, আর এখান থেকেই এই ফোনের খারাপ দিকগুলো শুরু হয়। রিসেন্টলি একটা সফটওয়্যার আপডেট এসেছে, সেই আপডেট আসার পর লো লাইটের ক্যামেরার পারফরমেন্স তুলনামূলক বেটার হয়েছে, কিন্তু সেটাকে এখনো খুব ভালো বলা যাবে না। ফ্রন্টে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে, যে ক্যামেরাটা ঠিকঠাক, হ্যাঁ 50
মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, 50 মেগাপিক্সেল বলে আলাদা করে সেটা নিয়ে হাইপ তৈরি করার কিছু নেই, কিন্তু হ্যাঁ সেই ক্যামেরা দিয়ে আমরা ভালো সেলফি ছবি তুলতে পেরেছি। আর এখানে একটা থার্ড ক্যামেরা রয়েছে, সেটা হচ্ছে 2 মেগাপিক্সেলের। হ্যাঁ, ছেলে ভুলানো ক্যামেরা, থার্ড ক্যামেরা ডেকোরেশনের জন্য দিয়েছে, কোনো আপত্তি নেই। তবে এই দামে একটা টেলিফোটো ক্যামেরা দিলেও দিয়ে দিতে পারতো, তবে সেটা নিয়ে আমি খুব একটা কমপ্লেন করবো না। যেটা কমপ্লেন করবো ব্যাটারি নিয়ে। এখানে 5000 mAh ব্যাটারি 4000 mAh ব্যাটারির মতো ব্যাকআপ দিচ্ছে, সেটা মেনে নেওয়া যেত যদি এখানে 67 বা 68 ওয়াটের ফাস্ট চার্জিং থাকতো। এই দামের একটা ফোনে 33 ওয়াটের চার্জিং, আজকাল অন্যান্য চাইনিজ কোম্পানিগুলো কিন্তু এর থেকে বেটার ফাস্ট চার্জিং দিচ্ছে। হয় ব্যাটারি ব্যাকআপ ভালো হতে হবে অথবা ফাস্ট চার্জিং ভালো হতে হবে, দুটোর কোনোটাই না থাকলে এই ডিপার্টমেন্টটা একটু দুর্বল বলতেই হবে। এরপর যে পয়েন্টটা বলবো সেটা পজিটিভ দিকে থাকলেও তার সাথে সাথে নেগেটিভ দিকও রয়েছে, যে এর বিল্ড কোয়ালিটি, এর ডিউরেবিলিটি নিয়েও একটু প্রশ্ন রয়েছে। ইউটিউবে বেশ কিছু টেস্ট আমরা দেখেছি যেখানে এই ফোনটা ভেঙে যাচ্ছে। বিল্ড কোয়ালিটি এই দামের জন্য একটু খারাপের দিকেই মনে হচ্ছে। সব থেকে বড় জিনিস যেটা, যে এত দামি একটা ফোন, সেই ফোনে ডুয়াল স্টিরিও স্পিকার থাকবে না, এটা সিঙ্গেল স্পিকার। দুটো সিম কার্ডের সাথে একটা মেমোরি কার্ড স্লট থাকবে না, এটা তো অনায়াসে মেনে নেওয়া যায়, কিন্তু এখানে স্পিকারের ক্ষেত্রে ডলবি অ্যাটমস পর্যন্ত দেয়নি। তারপর ধরুন না, এরকম যদি আমরা ধরে ধরে খুঁত বার করি তাহলে বলতেই হয় যে এই ফোনটায় হেপটিক ফিডব্যাক কিন্তু একদমই ভালো না। মানে 10,000 টাকা দামের মতো হেপটিক ফিডব্যাক দিচ্ছে, ভাইব্রেশন দিচ্ছে, যখন ভাইব্রেট করছে মোটেই প্রিমিয়াম লাগছে না। ইউআই ভালো বলেছিলাম না, কিন্তু সেই ইউআইটাতে ফিচার একটু যেন কম আছে। কিছু স্বাভাবিক সাধারণ কাজ সেটা করতে গিয়ে যেন জটিল ভাবে করতে হচ্ছে, কোনো অটো কল রেকর্ডিং এর ফিচারও নেই। কিন্তু এগুলো তো খুব খুঁতখুত করলে বলা উচিত, তাই না? কিন্তু যেটা খুঁতখুত না করলেও বলা উচিত সেটা হচ্ছে পারফরমেন্সের ব্যাপারে। খেয়াল করে দেখুন, এখনো এই ফোনের প্রসেসরের ব্যাপারে আমরা কিছু বলিনি। প্রথমত, এই ফোনে কোনো গেমিং মোড নেই। আজকালকার দিনে এই দামের একটা ফোনে একটা গেমিং মোড তো থাকা অবশ্যই উচিত। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 প্রসেসর আছে এখানে, যে প্রসেসরটা এই দামের জন্য মনে হয় যেন একটু দুর্বল প্রসেসর। এমনকি এই ফোনে 7 Gen 1 কে ওভারক্লক করে দেওয়া হলেও এটা কখনোই 8 Gen 1 এর মতো তো পারফর্ম করতে পারবে না। অ্যাটলিস্ট 7 Gen 2 এর মতো যদি পারফর্ম করতো তাহলেও তো একটু সান্ত্বনা পাওয়া যেত। তো গেমাররা এই ফোনের ব্যাপারে খুব একটা আশাবাদী হবেন না, এটাই বলবো। ডে টু ডে লাইফের জন্য খুবই ভালো, কিন্তু যখনই আপনি গেম খেলবেন, হেভি গেম খেলবেন, তখন জিটার অনুভব করবেন। ঠিক যেরকম ক্যামেরার ক্ষেত্রে আপনি জিটার অনুভব করবেন না, এমনকি যে ক্যামেরার ক্ষেত্রে আমি বললাম জিটার অনুভব করবেন না, সেই ক্যামেরা কিন্তু প্রসেসিং এর সময় একটু বেশি সময় নিচ্ছে। তাহলে কি বলবো, Honor 90 ফোনটা ভালো বলবো না খারাপ বলবো? আপনারা এই কমেন্টে লিখে জানান। আসলে একটা ফোন ভালো বা খারাপ বলতে গেলে তার প্রাইসটা খুব বড় ফ্যাক্টর হয়ে যায়। এই ফোনটার দামই যদি আর 10,000 টাকা কম হতো তাহলে তো এই ফোনটাকে আমরা বেস্ট ফোন বলতাম হয়তো। কিন্তু হ্যাঁ, Honor কিছু দিকে এই ফোনটাকে সত্যিই ভালো করেছে, যেমন এর ডিসপ্লে, বেস্ট ডিসপ্লে, ক্যামেরা নিঃসন্দেহে বেশ ভালো ক্যামেরা, ফোনটা দেখতেও যথেষ্ট ভালো। কিন্তু আবার বেশ কিছু দিকে Honor এই ফোনে ভেজালও দিয়েছে। তাই যারা এত টাকা খরচা করে এই ফোনটার জন্য ইনভেস্ট করবেন ভাবছেন, তারা দ্বিতীয়বার ভাববেন, এবং এই দামে আরো অনেক বিকল্প মার্কেটে আছে, সেগুলোর দিকেও একবার তাকিয়ে দেখবেন। Honor কামব্যাক করেছে, আশা করব Honor ভবিষ্যতে আরো ভালো ফোন নিয়ে আসবে, আরো কম দামে নিয়ে আসবে। Honor এর প্রতি আমাদের এইটুকু আস্থা আছে। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।